আসসালামু আলাইকুম সবাইকে। নিউ ইয়র্ক থেকে একটা হেডলাইন দিলাম যে নিউ ইয়র্কের 3 W এর উপরে কারো নাকি কোনো বিশ্বাস নাই, আস্থা নাই। একটা হচ্ছে ওয়েদার, আরেকটা হচ্ছে ওয়ার্ক, আরেকটা হচ্ছে ওয়াইফ। সরি, পান করে অনেকেই কথাটা বলে আর কি। সকালে যখন আমি বের হয়েছি, ওই অলমোস্ট লাস্ট 1 আওয়ার ট্রাইং টু গো সামহার, আমি এখান থেকে 3 মাইল আমি চিন্তা করছি আমি হেঁটেই যাবো, কোনো অসুবিধা নাই। ঝকঝকে চকচকে হচ্ছে ফুটপাত, তার উপর দিয়ে আপনি যদি হেঁটে যান, গুগল মামার সাথে আছে। তো এটা কোনো অসুবিধা নাই, আপনাকে ঠিক মতো পৌঁছে দিবে একদম। হুমায়ুন আহমেদের একটা বই পড়ছেন উনি মৃত্যুর আগে, যখন হসপিটালে ছিলেন নিউ ইয়র্কে। নিউ ইয়র্কের ঝকঝকে আকাশ, কালকে ভালোই বৃষ্টি হয়েছে। সন্ধ্যা থেকে সন্ধ্যা থেকে শুরু করে রাত পর্যন্ত, রাত 11টা পর্যন্ত। আমি ভাবলাম যে ঠান্ডা পড়বে, একটু ওই যে হালকা হুডি টাইপ একটা পরে নিলাম। এখন দেখি আবার গরম লাগতেছে, এই কারণে বললাম যে এই যে ওয়েদার, ওয়ার্ক, যে কোনো সময় আপনার চেঞ্জ হইতে পারে, আপনার সাথে বিট্রে করতে পারে নিউ ইয়র্কে। আমি বললাম না, আমার আমি ঘুরতে খুব পছন্দ করি। অনেকে জিজ্ঞেস করেন আপনি প্রায় সুযোগ পাইলে বাইরে চলে যান। হ্যাঁ, আমি সুযোগ পাইলেই বাইরে যাওয়ার চেষ্টা করি, কারণ আমার ঘুরে বেড়াইতে ভালো লাগে। তো এই ভালো লাগাটা বেশিরভাগ সময় আমাকে কাজে দেয়। আমি ঘুরে বেড়াই শুধুমাত্র দেখি না, এই যে নতুন নতুন আইডিয়া। আমি একটু আগে দেখতেছিলাম পেছনে একটা বিল্ডিং পাবলিক স্টোরেজ লেখা ছিল, আমাদের ঢাকায় এটা নাই। ও বাই দ্য ওয়ে, আমি যেখানে আছি এখানে, এটা হচ্ছে আপনার, এই বিল্ডিংটা হচ্ছে বাংলাদেশ এম্বাসি। এই যে লাল বিল্ডিংটা দেখা যাচ্ছে, আমি যদি ভুল না করে থাকি, এটা হচ্ছে বাংলাদেশ এম্বাসি নিউ ইয়র্কের যে অফিসটা, সেই অফিসটা এখানে। আর হচ্ছে আহ আমাদের দেশীয় চ্যানেল এনটিভির অফিসটার সামনে। আম, এই নিউ ইয়র্ক সম্পর্কে যদি আপনাদেরকে বলি, বিগ অ্যাপল বলা হয় পৃথিবীর এমন শহর। একটা সময় কিন্তু, মানে এটা কি বলে, মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়ে না, কি বলে, রাজধানী না, এটা একটা সময় রাজধানী ছিল। এই দেখেন, হোয়াইট কালারের সিগন্যাল দিয়েছে যে আপনি যাইতে পারবেন, হাঁটতে পারবেন, সে কারণে আমি হাঁটতেছি। সব গাড়ি যদি দাঁড়ায় যাবে এখানে। প্যাডিস্টেরিয়ান, প্যাডিস্টেরিয়ান মানে যারা হাঁটে, পায়ে হাঁটে যারা, তারা হচ্ছে সবচাইতে বেশি প্রায়োরিটি তাদের। গাড়ি যদি ইন কেস, আমি নিউ ইয়র্কের একটা মজার ব্যাপার বলি, আপনি জায়গায় জায়গায় ইয়ে দেখবেন, বিলবোর্ড দেখবেন, যে যদি আপনাকে কেউ গাড়ি দিয়ে সামান্য পরিমাণ টাচ করে, ধাক্কা দেয়, তার জীবন শেষ। মানে রাস্তাকে ওরা এমন ভাবে নিরাপদ করার চেষ্টা করছে যাতে উচ্ছৃঙ্খলতা। নিউ ইয়র্ক কিন্তু এমন শহর, সারা পৃথিবীর মানুষ এই শহরে থাকে। আমি এক জায়গায় পড়ছিলাম যে 800 ভাষা, 800 ভাষা, পৃথিবীতে 800 ভাষা আছে কিনা জানি না। মানে এত মানুষ, মানে সারা পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানকার মানুষ এই নিউ ইয়র্ক শহরে থাকে না। বলা হয় তেল আবিবের চাইতে বেশি ইহুদিরা নিউ ইয়র্কে থাকে। বলা হয় ইটালির নেপোলি শহরের চাইতে বেশি নেপোলিয়ানরা এই নিউ ইয়র্ক শহরে থাকে। 82 লাখ, প্রায় 1 কোটি মানুষ শুধু নিউ ইয়র্কে। আমি একটু ভুল করে ফেললাম, হ্যাঁ দেখেন রেড কালারের ইয়ে দেয়া ফাইবার ট্রাক, টেসলা, টেসলার ফাইবার ট্রাক। আমার এগুলো দেখতে ভালো লাগে, মানুষকে দেখি শিখি। যেটা বলছিলাম যে এই নিউ ইয়র্ক শহরের এত ভ্যারিয়েশন, এবং এদের
মানে বেশিরভাগই এই শহরে জন্ম না। 36% একটা হিসাবে দেখতেছিলাম আর কি, যে একটা সময় এইখানে, এখানে কিন্তু ভালোই ঠান্ডা পড়ে। জানুয়ারিতে স্নো ফলিং হয়। আর হচ্ছে ইসের দিকে কি বলে, এই সময়টা সামার, তা সামারেও বেশ ঠান্ডা। আমি বাংলাদেশে যদি আমি 6 ঘন্টা না ঘুমাই আমার অবস্থা খারাপ হয়ে যায়। আর আমি রাতের বেলা আহ, আমার বাচ্চাদের সাথে কথা বলতে গিয়ে আমার আর ঘুম হয়ে গেছে হঠাৎ করে। আমি পরশুদিন আসছি, আমার আর ঘুম আসে না। আর কোনো অসুবিধা লাগতেছে না মাথার মধ্যে। যেই একটা হেজি ভাব কাজ করে ঢাকায়, সেটা হইতে পারে ওয়েদারের কারণে। আহ, সেইটা আর এখানে কাজ করতেছে না। এই যে আমাকে সিগন্যাল দিচ্ছে যে তুমি যাইতে পারো, প্যাডিস্ট্রিয়ান। তো আমি একটা জিনিস বলি আপনাদের সাথে, সেদিন ঢাকা শহরে আমাদের রিক্সাওয়ালারা তারা স্ট্রাইক করলো, কারণ গভর্নমেন্ট একটা ডিসিশন দিচ্ছিল যে রিক্সা বন্ধ। পৃথিবীর, আমি যখনই দেশের বাইরে আসি সুযোগ পাই, দেখেন সব স্লোলি গাড়িতে চলে এসছে, আমিও যাই, ও আমাকে দেখে স্লোলি আগাবে। ও আমাকে বাইরে দেওয়ার চেষ্টা করবে না, আবার ধাম করে এসে ভয় দিবে না। এটাই হচ্ছে সভ্যতা। আর এই সভ্যতা কিন্তু আমার দৃষ্টিতে আইন, লাঠি, জরিমানা এগুলো সব তৈরি করছে। ও ইন কেস আমার গায়ে টাচ করলে ওর লাইসেন্স বাতিল, ওর ক্যারিয়ার শেষ, ওকে মোটা অঙ্কের জরিমানা, এই সমস্ত কিছু ওর জন্য ওয়েট করতেছে। ও সেটা খুব ভালোভাবে জানে। হ্যাঁ, যেটা বলতেছিলাম যে আমাদের যে রিক্সাওয়ালাদেরকে ঢাকার রাস্তা থেকে তুলে দেওয়ার হঠাৎ করে সিদ্ধান্ত, আমার কাছে মনে হচ্ছে যে কথা শুনতে হবে। হ্যাঁ, যে অবশ্যই আমি চাই না ঢাকার রিক্সা, ঢাকার রাস্তায় রিক্সার যে যানজট। এই দেখেন সাইকেল গুলা, আপনি এখান থেকে এই সাইকেল গুলো নিয়ে চলে যেতে পারবেন। এখানে স্ক্যান, কোড স্ক্যান, স্ক্যানার আছে। এটা আপনি জাস্ট লিফট কোম্পানির বাইক আর কি, এটা আমি চায়নাতে দেখি 2014 সালে। এখান থেকে চালায় আপনি চলে যান। আপনি রিক্সা আমাদেরকে যে ক্ষতিটা করে ফেলছে দেখেন। আমি এই যে 3 মাইল হাঁটার সিদ্ধান্ত নিচ্ছি, আমার 28 মিনিট দেখাচ্ছে। 3 মাইল আমি হাঁটবো ডিসিশন নিচ্ছি, কারণ আমার হাঁটতে কোনো অসুবিধা নেই। ফুটপাত দেখেন, কোনো অসুবিধা নেই। পাশে দিয়ে গাড়ি যাচ্ছে, কে যাচ্ছে কে যাচ্ছে দরকার নেই। আমি নিরাপদ, মোটামুটি আমি নিরাপদ। কিন্তু যদি আমার কাছে রিক্সা থাকতো তাহলে কিন্তু আমি মানসিক ভাবে এমন যে আমার 1/2 কিলোমিটার রাস্তা, 20 টাকা ভাড়া, আরে রিক্সা দিয়ে যাই। এইখানে আমাকে অপশনটা রাখা হয় নাই, যেটার কারণে আমার সুবিধাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি স্বাস্থ্যগত ভাবে আমি এখানে আসার পর, এই যে আমি আজকে সারাদিন যে হাঁটবো, আমি রাতের বেলা যখন কাউন্ট করবো দেখবো যে আমি আজকে 15-20 মাইল আমি হাইটে ফেলছি। 15-20 মাইল, এটা অ্যাবনর্মাল, এটা অ্যাবনর্মাল, কিন্তু আমি এরকম হাঁটি। ইউজুয়ালি যদি আমি নাও হাঁটি, তাও আমার মিনিমাম 5 মাইল হাঁটা হয়, বড় রাস্তা। তো এখানে পার হইতে গেলে আমাকে ইয়ে করতে হবে। ওই যে একটা পাবলিক স্টোরেজ, একটা অরেঞ্জ কালারের যে বিল্ডিং দেখা যাচ্ছে, এটা হচ্ছে, এটা আমাদের ঢাকায় নাই, এটা আমি এই শহরে দেখছি। এটা হচ্ছে যে আপনার বাসা, ধরেন যে 2 রুমের, 2 বেডরুমের বাসা, কিন্তু আপনার অনেক জিনিসপত্র আছে, আপনি এখানে রেখে যেতে পারেন। আপনার ধরেন একটা বাইসাইকেল আছে, আপনার একটা টিভি আছে, আপনার ধরেন এটা ফিট ফিট অনুযায়ী ভাড়া নেয় এরা। খুব ইন্টারেস্টিং। ঢাকা শহরে এগুলা চলবে না মনে হয়, এখানে বাসা ভাড়া টাড়া অনেক বেশি। তো সিগন্যাল দিয়ে দিচ্ছে তো আমি রাস্তা পার হইতে পারি। আচ্ছা, অনেকে আমার সাথে লাইভে আছেন, প্রশ্ন প্রশ্ন করতেছেন। ইউজুয়ালি আমি সুযোগ পাইলেই ঘুরি, এবং পায়ে হাইটা ঘুরতে আমার বেশি ভালো লাগে। আমি খুবই অলস, কিন্তু সেটা আমার দেশের মধ্যে। আমি যদি বাইরে আসার সুযোগ পাই, তাহলে আমার এই অলসতা সব কেটে যায়, কারণ আমার নতুন নতুন জিনিস দেখলেই আমার ভেতর থেকে একটা শক্তি আসে। আর ওয়েদারের কথা যদি বলি, সেটাও একটা এই দেখেন আমার ঘড়ি আমাকে সিগন্যাল দিচ্ছে যে ভেরি গুড, এক্সিলেন্ট,
তুমি তো রেকর্ড করে ফেলছো আজকে আউটডোর ওয়ার্ক। অলরেডি রেকর্ড, সকাল মাত্র 10:45 বাজে। আচ্ছা। অনেকে প্রশ্ন করতেছেন, হ্যালো ভাইয়া কেমন আছেন? আরিফুর রহমান, আসসালামু আলাইকুম ভাইয়া। MST জান্নাত। উম, আজকের আকাশটা অনেক সুন্দর। নিউ ইয়র্কের আকাশ না এরকমই অলমোস্ট থাকে, এরকমই থাকে। বাই দ্য ওয়ে, আমি আজকে একটু ফ্রি হচ্ছে এই কারণে যে যাদের সাথে আমার যেখানে যাওয়ার কথা ছিল আমি মিস করে ফেলছি সামহাও। তো আমি ভাবছি যে যেহেতু মিস করেই ফেলছি, দুপুর পর্যন্ত মিস, দুপুরের পরে গিয়ে জয়েন করবো। কেমন আছে? আলহামদুলিল্লাহ ভাই, খুবই ভালো আছি। আপনার সাথে পার্সোনাল কিছু কথা বলতে চাই, কিভাবে বলবো? সোহেল রানা ভাই, আহ, 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 নিয়াজ উদ্দিন শান্ত ভাই, অনেকে লিখতেছেন। এখানে যেন কিভাবে লাইভে অ্যাড করা যায়, কথা বলা যায়। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। এই সব বিল্ডিংটা পাবলিক স্টোরেজ, আপনি এটা ভাড়া ভাড়া নিয়ে রুম রুম, ওই দেখেন ছোট ছোট, ওই যে আমাদের বাংলাদেশের দোকানের শাটারের মতো শাটার লাগানো আছে, ছোট ছোট। সবারই এটা থাকে। প্যারিসিয়ান, ওকে। এই দেখেন সবাই বাইসাইকেলের আলাদা লেন রাস্তার পাশে। পৃথিবীর, আমি যেটা বলতেছিলাম যে রিক্সা সম্পর্কে, পৃথিবীর আর কোথাও এই রিক্সা নাই জানেন। প্রথমে পায়ে চালাইতে হয়, সেটা একটা অমানবিক ব্যাপার। সেকেন্ড হচ্ছে যে এই যে আমাদের স্বাস্থ্যগত কারণ, এই দুইটা কারণে অনেক পরিবেশবাদী আমার সাথে, আমাদের বন্ধুরা আমার সাথে বিতর্ক করছেন যে ভাই আপনি কেন রিক্সা চলতে দিতে চান না, মানে মতের বিপরীতে কেন? আমার প্রধানতম আমার দ্বিমত হচ্ছে যে আমি ফিজিক্যালি, আমি আমার নিজেকে খোয়াই ফেলতেছি ভাই। আমাকে হাঁটার সুযোগ দিচ্ছে না এই রিক্সা, সাইকোলজিক্যালি আমাকে রিক্সা পঙ্গু করে ফেলছে। এখন বলবেন যে তাইলে রিক্সা বন্ধ করে দেওয়ার পক্ষে কি আপনি এই এই সিদ্ধান্তের সাথে একমত ছিলেন? অবশ্যই আমি একমত, কিন্তু এইভাবে না। সেই একমতটা হচ্ছে 5 বছর ধরে, 10 বছর ধরে এটা চলবে। 2013 বা 14 সালের দিকে আনিসুল হক যখন মেয়র ছিলেন, উনি যদি চাইতেন, উনি চাইছিলেন আর কি, উনি চাইছিলেন পুরো ঢাকাকে ব্লক করে দিছিলেন, পুরো ঢাকার সমস্ত রিক্সা। এটা একটা বাজার, দেখেন, ফুড বাজার। এই পুরো ঢাকার যে রিক্সা বন্ধ করে দেয়া হইলো, তারপরে কি অকেজ, পুরো ঢাকাকে আপনি বন্ধ করে দিলেন। ফাইনালি ওটা আর করা গেল না, এবারও তাই, এইবারও তাই। হুটহাট করে না, এই যে এতগুলো মানুষ, ধরেন মিনিমাম 10 লাখ মানুষ ডিরেক্টলি রিক্সা চালায়। অটো রিক্সা বলেন, প্যাডেল চালিত রিক্সা বলেন, এই 10 লাখ মানুষকে তো স্লোলি, যারা রিক্সার ইঞ্জিন গুলো ইম্পোর্ট করতেছে তাদের ব্যবসা বন্ধ করতে হবে, যে তোমাকে আমি লাইসেন্স দিব না। যারা রিক্সার এই যে পাইকারি বিজনেসটা করতেছে দোকানে দোকানে, এই যেমন গাড়ির দোকান, বাংলাদেশে এরকম রিক্সার দোকান আছে, গ্যারেজ, রিক্সা তৈরি করে, তাদেরকে তাদের লাইসেন্স সামহাও বন্ধ করতে হবে। তারা কিন্তু বড় মহাজন টাইপের কোম্পানি। দেখেন বাইকের, বাপরে, এগুলো বাইক না আর কিছু। ও মাই গড, ওরে বাবা, এগুলো দেখলেই ভয় লাগে। ও, উই হ্যাভ গট ইউ কভার্ড, হাইলি ডেভিসন। এটা মিনিমাম 800 সিসির বাইক হবে, ভয়ঙ্কর। টার্মিনেটর 2 সিনেমা যারা দেখছেন সেই রকম বাইকের কৃষক, আর্নল্ড শোয়ার্জনেগারের। এই যে, ওয়াও। আমি বাইক লাভার না, আমার বাইক, আমার ভয় লাগে বাইকে চলতে, তো চলতে পারবো না, রাস্তা খালি, তো যাইতে থাকি। যেটা বলতেছিলাম, তো রিক্সা, ওই কারণে রিক্সাওয়ালাদেরকে আপনার মিনিমাম টাইম দিতে হবে।
ওই ব্যবসায়ীদের ব্যবসা প্রথমে বন্ধ করতে হবে আস্তে আস্তে স্লোলি। দেন হচ্ছে মানে একটা লম্বা টাইম নিয়ে আপনি হুট করে আইসা বলে দিলেন যে রিক্সা বন্ধ, কালকে থেকে রিক্সা বন্ধ। আরে ভাই, এই মানুষগুলো খাবে কি? সেই মানুষগুলো যাবে কোথায়? এই মানুষগুলো ফ্যামিলি, একজন মানুষের উপরে মিনিমাম 5 জন মানুষ ডিপেন্ড করে, তাদের কি হবে? ভালো লাগতেছে প্রত্যেকটা গাড়ির উপরে। ভাই দাও, এটা হচ্ছে পুরোনো গাড়ির হাট বাজার, কোনো ক্রেতা নাই। তো আমি কি দেখবো? লিস্ট টাইম, লিস্ট টাইম। আমি কি ঠিক বললাম নাকি ভুল বললাম কে জানে? ভুলও হতে পারে, আমার সাথে কি যেহেতু কোনো গাইড নাই। ইয়েস, আমি ঠিকই বলছি। এই যে ইউজড ভেহিকেল, মানে পুরোনো গাড়ি, যেগুলো ব্যবহার করা গাড়ি, সেগুলো এখানে কিছুটা কম দামে আপনি কিনতে পারবেন। কত টাকা দাম? লেখা তো দেখতেছি না। হোম অফ দ্য লাইফ টাইম ইঞ্জিন গ্যারান্টি। বাপরে, লাইফ টাইম ইঞ্জিন গ্যারান্টি হুন্ডাই। সব তো হুন্ডাই কোম্পানি, আচ্ছা সব হুন্ডাই এর। এটা দেখি আবার হোন্ডা। হ্যাঁ হ্যাঁ। আপনি যত ধরেন যে এরকম হাঁটবেন, যত ঘুরে বেড়াবেন, আপনার তত আপনার নলেজ বাড়বে এই দেশে। আমি একটা 18 তলা বিল্ডিং হইতে দেখছি, তাদের সময় নাকি লাগছে 9 মাস। এই দেখেন বিল্ডিং কনস্ট্রাকশন হচ্ছে। বাইরে আমি আমি মানে নেচারকে বেশি পছন্দ করি শহর থেকে। কিন্তু যেহেতু শহরে আসলে বিভিন্ন রকমের মানুষের, আপনি বিভিন্ন রকমের মানুষকে আপনি পাবেন। ভাই, অনেকে অনেক কথা লিখতেছে। আমি হাঁটতেছি তো, ওয়েদার ভালো, মনে হয় 18-20 ডিগ্রি হবে তাপমাত্রা এখানে। ভালোবাসা অবিরাম ভাই, কেমন আছেন স্যার? ভাইয়া, পৃথিবীতে আপনি আপনার, এটা আপনার নাম। ইন্টারেস্টিং। পৃথিবীতে আপনি আপনার, ব্যাপারটার সাথে আমি একমত, কিন্তু এটা আপনার নাম হইতে পারে না। দুবাই থেকে দেখছি ভাইয়া। আসসালামু আলাইকুম ভাই। আরে রায়হান রোহান স্যার, রায়হান উদ্দিন আমার কলিগ, আমার মেন্টর, আমাদের এক চ্যানেলের কলিগ, নাগরিক টিভিতে এখন কাজ করে। রায়হান স্যার, স্যার আপনাকে দেখে ভালো লাগছে। থ্যাংক ইউ স্যার। আমি রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। আচ্ছা, নিউ ইয়র্কের এক পাশে, দুই পাশে দুইটা বিশাল বিশাল নদী, হাডসন রিভার আর হচ্ছে ইস্ট রিভার। হ্যাঁ, দুইটা নদীতেই আমি গেছি। এই যে রাস্তা কনস্ট্রাকশন হচ্ছে, দেখেন কি পরিমাণ সেফটি সিকিউরিটি নিয়ে এইসব কনস্ট্রাকশন। আর আমাদের দে আল্লাহর নামে ছাইরা, মানুষ যেহেতু এত বেশি, দুই চারটে না থাকলে কিছু আসা যায় না, এরকম ব্যাপার হয়ে দাঁড়ায়। গোলাম মওলা কেমন আছেন ভাই? ভাই আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মাসুম খান ইজ ওয়াচিং। আপনার হাসি থ্যাংক ইউ ভাই। চুনারু ঘাট থেকে হবিগঞ্জের কে দেখতেছে? সৈয়দ জালাল। চুনারু ঘাট আমার ব্যারিস্টার সুমন ভাইয়ের এলাকা। চুনারু ঘাট, সেখানকার মানুষ অত্যন্ত দারুণ, অত্যন্ত ভালো, খুব সুন্দর এরিয়ার। আমি তো সিলেটি মানুষের, মানুষদের আমার অনেক বেশি পছন্দ। দেখেন আমাকে সিগন্যাল দিচ্ছি, দাঁড়ায় থাকো, হাত দেখাচ্ছি, দাঁড়ায় থাকো, দাঁড়ায় থাকো। দেন হচ্ছে আমি এটা পার হবো। ওয়ান ওয়ে। এখানে এর আগের বার এসে আমি খাইছিলাম, ওই যে রেড, যে আঙ্গুরটা, রেড কালারের,
এত ফ্রেশ। আমার আমার যে ভাইয়ের বাসায় ছিলাম, রেজা ভাই, তারে আমি বলছিলাম যে ভাই, আমি এত ফ্রেশ আঙ্গুর জীবনে খাই নাই, চোখেও দেখি নাই। তো ব্যাপারটা আসলে মানে আমরা যে আঙ্গুরটা খাই সেটা হইলো যে আমার ধারণা মিনিমাম 1 মাস, মানে ওইটা খাওয়ার পর আমার এই ধারণা চেঞ্জ হয়ে গেছে পুরো। মিনিমাম 1 মাস ওইটা আনতে আনতে গেছে বা ওইটার পেছনে টাইম গেছে। আচ্ছা, আমি কি কি অকারণে বকবক করতেছি? আমি আসলে নির্দিষ্ট ভাবে আসলে কোনো কিছুই আপনাদেরকে বলছি না। আমি যখন ভাবলাম যে আমি যেভাবে হাঁটতেছি, আমি যা দেখতেছি আপনাদেরকে দেখাই। এই যে আবারও এই যে গাড়ির বাজার, গাড়ি পড়ে আছে, গাড়ি পড়ে আছে, কেউ গাড়ি কেনে না। মার্সিডিজ বেঞ্জ, কিয়া, ভক্সওয়াগন, মার্সিডিজ বেঞ্জ, হোন্ডা, টয়োটা, বিএমডব্লিউ, জিপ, তারপরে হচ্ছে অডি, সব পড়ে আছে। আরে ভাই, কেউ দেখে কেনে না। হ্যাঁ, রাস্তা খালি। এখানে আরেকটা মজার জিনিস হয়, আমি ইউজুয়ালি চা কফি আমার খুব একটা প্রভাবিত করে না। পানি খাওয়ার দরকার। তো এখানে আসলে যে জিনিসটা হয়, দেখেন কি সুন্দর জায়গায় জায়গায় দিয়ে রাখছি, বসলাম একটু বসি। তো কফি এখানে খাইলেই আমার শরীরের মধ্যে এক ধরনের যেটা চা খাইলে অনেকের হয়, এক রকমের প্রতিক্রিয়া তৈরি হয়, সেটা আমার ভালো লাগে। আচ্ছা, এবার দেখি কারা কিছু লিখছেন। এই যে সিলেট থেকে রেজা ভাই, আজকের ওয়েদারটা অনেক সুন্দর। হ্যাঁ, মোটামুটি সুন্দর। আকাশটা অনেক সুন্দর। নিউ ইয়র্কের এই আকাশ নিয়ে হুমায়ুন আহমেদের আস্ত একটা বই আছে, নিউ ইয়র্কের ঝকঝকে আকাশ, নাকি জানো বইটার নাম? নিউ ইয়র্কের ঝকঝকে আকাশই সম্ভবত। উনি যখন এখানে ট্রিটমেন্ট নিতে আসছিলেন শেষ বয়সে, সেই সময়। বাই দ্য ওয়ে, আমেরিকা সম্পর্কে অনেকে অনেক প্রশ্ন করেন যে ভাই এখানে কিভাবে যাওয়া যায়। একটা দেশ মানে আমেরিকাতে আসার প্রচুর মানুষের ইচ্ছা। আসলে এটা একটা দেশ না ভাই, এটা একটা মহাদেশ। একটা মহাদেশ, মানে মহাদেশ মানে আমি আপনাদের বইলে বুঝাইতে পারবো না। আমি এখান থেকে একবার নিউ ইয়র্ক থেকে, নিউ ইয়র্ক হচ্ছে আটলান্টিকের এই পারে, যেটা ধরেন এই যে ইউরোপ থেকে পার হয়ে আটলান্টিক, সেই জায়গায় ধরেন আমি বসা। এখান থেকে ক্যালিফোর্নিয়া গেছি, লস অ্যাঞ্জেলেসে গেছি, 8 ঘন্টার ফ্লাইট। 8 ঘন্টা মানে হচ্ছে, ধরেন আমি ঢাকা থেকে যে দুবাইতে আসলাম সেটাও 6 ঘন্টা, সৌদি আরবে আসলাম 7 ঘন্টা। আর একটা দেশ, আমি এক জায়গা থেকে আরেক জায়গায় গেছি 8 ঘন্টা। তো এইটাকে আমার একটা মহাদেশ মনে হয়। আপনি এক এক জায়গায় যাবেন, এক এক রকমের মানুষ পাবেন। মোটা দাগে ভাষা ইংলিশ, এটা ঠিক আছে, কিন্তু এই যে যে ভ্যারিয়েশন সারা পৃথিবীর, এই ভ্যারিয়েশনটা পৃথিবীর আর কোথাও নেই। চায়নায় যাবেন, চায়না বিরাট দেশ, বাট চাইনিজরা। আর এইখানে হচ্ছে আপনি চায়নার মানুষ পাবেন, বাংলাদেশের মানুষ পাবেন, ইন্ডিয়ানদের পাবেন, পাকিস্তানিদের পাবেন, পৃথিবীর 194টা স্বাধীন, আরো যে কটা স্বাধীন না সেই দেশের মানুষও এখানে আছে, এবং এরা মিলে এই দেশটা বানাইছে। এইটা হচ্ছে, দিস ইজ দ্য বিউটি অফ দিস কান্ট্রি। একটা মানুষ আসলে দ্বিতীয় দিন, সে যেভাবেই হোক, বৈধভাবে হোক অবৈধভাবে হোক, এসে এখানে না তার তার পতাকাটা, মানে এই দেশের পতাকাকে সে ওন করে। এর অনেকগুলো কারণ আছে। কবুতর ঘুরে বেড়াচ্ছে। অনেকগুলো কারণ আছে। এই দেশের সরকার এতভাবে সেফটি তাকে দেয়, এতভাবে সিকিউরিটি দেয়, এতভাবে তাকে সহযোগিতা করে। তো কৃতজ্ঞতা না প্রকাশ করে আপনি পারবেনই না।
তো অনেকে অনেকভাবে এখানে এসে থেকে যান। বৈধভাবেও অনেক সুযোগ আছে, বৈধভাবেই অনেক সুযোগ আছে। আপনি পড়াশোনা করে আসতে পারেন, বিভিন্ন রকম স্কিম আছে। এটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম যে বিভিন্ন রকমের সবচেয়ে পপুলার ক্যাটাগরি হচ্ছে স্টুডেন্টরা আসে যারা, স্টুডেন্টরা যারা ইন্টারমিডিয়েট পাশ করেও চলে আসে, এরকমও একটা শ্রেণী আছে। বেশিরভাগই আসে হচ্ছে অ্যাটলিস্ট অনার্সটা করে। পাবলিক বিশ্ববিদ্যালয় বলেন আর প্রাইভেট ইউনিভার্সিটি বলেন, সেই জায়গা থেকে যারা অনার্স করে মাস্টার্সের জন্য অনেকে আসে। মাস্টার্সে আসার পর বিভিন্ন এই দেশের আইনগুলোই এমন সহায়ক, মানে বান্ধব, ইমিগ্র্যান্ট বান্ধব, অভিবাসী বান্ধব, যে না হলে এই দেশে এই 100% মানুষ, 100% বলবো না, প্রায় সব মানুষই হচ্ছে অভিবাসন, অন্য দেশ থেকে আসা, আমাদের মতো বাংলাদেশ থেকে আসা, ইন্ডিয়া থেকে আসা। এবং আপনাদেরকে মজার মজার তথ্য দেই, আমরা আমাদের পাশের দেশ ইন্ডিয়া কোন জায়গায় চলে গেছে আপনি এই দেশে আসার পর টের পাবেন। লোয়ার শ্রেণীর যারা, আমাদের পড়াশোনা আসলে সিলেবাসটা আমাদের এমন ভাবে করা যে এই দেশে আসার পর আমাদের ওই সার্টিফিকেট আসলে খুব একটা কাজে লাগে না। আমি মাস্টার্স পড়েও যে কাজে লাগে, আমার যা চাকরি, একদম একদম যে একদম নিরক্ষর মানুষ এই দেশে মনে করেন যে কোনো একভাবে ঢুকে গেছে, তারও সেই একই কাজ। ঘন্টায় $16, ঘন্টায় $15, এইভাবে করে হিসেব করা হয়। তো আপনাকে দেখতে হবে আপনাকে দিয়ে কি কাজটা হয়। ওরা ওই কাজটা, প্র্যাকটিক্যাল ওই কাজটা দিতে চায়। প্র্যাকটিক্যাল কাজটা হলে আপনার বুদ্ধি ভিত্তিক যে কাজগুলো আছে সেই যে, আমাদের ওই সাবজেক্ট গুলোই নাই বাংলাদেশে, ওই সাবজেক্ট গুলোই নাই। যারা মানে যেসব সাবজেক্টের এখন দাম আকাশচুম্বী, আমরা এগুলো কেন জানি বুঝি না। চোখে কি গেল আমার? এখানে ধুলা টুলা একেবারে নাই তা না, কিন্তু কোনো ধুলাই মনে হলো না, বাতাসটা এত ফ্রেশ মনে হয়। যেটা বলতেছিলাম যে ইন্ডিয়ানরা আইটি আইটি এই মার্কেটের পুরো আইটি মার্কেটটাই ইন্ডিয়ানদের দখলে, পুরো মার্কেটটা। কানাডা তো, আমি একবার কানাডায় ঢুকে আমার কাছে মনে হয়েছিল গত বছর যে আমি ইন্ডিয়াতে চলে আসছি। যে 8 জন মানুষের সাথে কথা বলছি, 8 জনই ইন্ডিয়ান। মানে হেল্প চাইছি যে আমি উবার নিব কিভাবে, আবার উবারে আমি মানে ডিরেক্ট টাকা দেওয়ার সুযোগ নেই, আমি এখন টাকা কিভাবে রিচার্জ করব। তারপরে আমি রেস্টুরেন্টে গিয়ে খাইলাম, সমস্ত মানুষ ইন্ডিয়ান। ড্রাইভার, যে উবার ড্রাইভার, ইন্ডিয়ান। তো এই দেশেও তাই। কোনো কোনো জায়গায়, যেমন এই যে আমি যেখানে এই মুহূর্তে বসা, তার ওই পাশে কিছু দূর গেলেই হচ্ছে যে নিউ জার্সি শুরু হয়ে যাবে, রিভারটা পার হইলেই। সেই নিউ জার্সির একটা বড় অংশই ইন্ডিয়ানদের। বড় অংশটা আমার মনে হয় মানে 70% দিয়েছে একা ইন্ডিয়ান। এমন ভাবে তারা, এটা তাদের সিলেবাস, এটা তাদের গভর্নমেন্টের পলিসি দিনের পর দিন। আমার কাছে মনে হয় ওই পলিসির জায়গায় আমরা আসলে অসহায় হয়ে যাই। তো আমাদেরকে নিয়ে আসলে কেউ ভাবে না। যেভাবেই হোক এই দেশে আমাদের বাংলাদেশি যে মানুষগুলো এই দেশে আছে, কিছু রেমিটেন্স ইনকাম করতেছে, দেশে পাঠাচ্ছে, আমরা আসলে সার্ভাইভ করতেছি এদের উপরে ডিপেন্ড করে। আর 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 এনারা মানে এমন ভাবে বাজারটা, আমি এই যে আজকেও একটা ভিডিও দিচ্ছি দেখবেন ফ্রিল্যান্সারদের উপরে। এই যে ফ্রিল্যান্সাররা আমেরিকা, খুব দুঃসংবাদ হচ্ছে যে এই ফ্রিল্যান্সিং এ বাংলাদেশি যে মানুষ, ধরেন যে আমি এখানে বসা আছি, মানে যে গাড়ি কোম্পানি, এরা, এদের যে এইচআর আছে, এটা কি কোম্পানি, মিৎসুবিশি মোটরস। এই মিৎসুবিশির যে ধরেন যে 50,000 মানুষ চাকরি করে, এই 50,000 মানুষ যেমন, মানে আমার পরিচিত একজন ফ্রিল্যান্সার, সে যে আইডিয়াটা দিছিল, সে এদের এইচআরটা দেখে, এদের না মানে আরেকটা কোম্পানির কথা বলতেছি, এইচআরটা দেখে। এই এইচআর দেখার জন্য মানে একটা মানুষ কখন অফিসে ঢুকতেছে, কখন সে কি কাজ করতেছে, সে কয়দিন ছুটি কাটাচ্ছে, তার সিক লিভ ঠিক হইলো কিনা, তার আর্ন লিভ ঠিক মতো সে পাইলো কিনা, তার এখানে পার আওয়ার বেসিসে স্যালারি দেওয়া হয়, পার ঘন্টায় ধরেন $15 করে তাকে তার বাসা পর্যন্ত দিয়ে দেয়া, তার উইকেন্ডটা মানে ছুটিটা এনশিওর করা। কারণ এখানে আইন অনেক কড়া যে আপনি মানুষকে ঠকাইতে পারবেন না। আপনি একজন লেবারকে
আপনি ঠকাইতে পারবেন না। তো এই জিনিসগুলা নিশ্চিত করার জন্য সে এইখানে বসে কাজ করতেছে না, সে কাজ করতেছে বাংলাদেশে বসে। সবকিছু সফটওয়্যার বেসড। তার কাছে হচ্ছে আপনার এই যে ইয়া আছে, কি বলে, যে আইডি কার্ডটা আছে, সে পাঞ্চ করতেছে বাংলাদেশি ওই ছেলের কাছে, যেহেতু তাকে সার্ভারের অ্যাক্সেস দেয়া, তার কাছে আসতেছে এই লোকটা। তার নাম হচ্ছে ধরেন যে জর্জ ওয়াশিংটন। জর্জ ওয়াশিংটন মাত্র অফিসে ঢুকলো। জর্জ ওয়াশিংটন সকাল 9টা 1 মিনিটে অফিসে ঢুকছে। তো যদিও কোম্পানির রুল হয় তুমি 9টা মানে 9টা 1 মিনিটে ঢুকলে তোমার $1 কাটা যাবে, $1 সে কেটে ফেলবে। এই যে যে মনিটরিংটা, এটাকে বলে ফ্রিল্যান্সার। তারা যে এই দেশে না বসেও সে কাজ করতেছে কোথায় বসে তার ঠিক নাই, কিন্তু তার কাজটা হচ্ছে ওইটা। আরেক ধরনের ফ্রিল্যান্সার, এই যে আমার গায়ে যে ধরেন একটা হুডি পরা, আমি এটার একটা ডিজাইন আছে, হালকা একটা ছোট্ট একটা ডিজাইন, এই ডিজাইন করার জন্য গ্রাফিক্স এর যারা কাজ শেখেন, ফ্রিল্যান্সার। বসে বসে আপনি বাংলাদেশে বসে কাজ করেন, কুড়িগ্রামে বসে কাজ করেন, না ভুরুঙ্গামারি বসে কাজ করেন, না নীলফামারীর জল ঢাকা বসে কাজ করেন, না সাতক্ষীরার গাবুরা বসে কাজ করেন, নাকি বরিশালের কি যেন ওই জায়গার নাম, আম, ধরেন যে পটুয়াখালীর কোন একটা গ্রামে বসে কাজ করেন, কিচ্ছু আসে যায় না। এরা চাই কাজটা, আপনি কাজটা ওইখানে করে দিচ্ছেন, আপনি ওইখানে বসে পেমেন্ট পেয়ে গেছেন। এটাই দুনিয়া। পৃথিবী এখন গ্লোবাল হয়ে গেছে। আমার নিজের একটা বন্ধু এখানে বসে এই কাজ করে ওরা। তো ও কাজ করে, কাজগুলো নেয়। সে কাজগুলো নেয়ার পর তার কাজ হচ্ছে ধরেন প্রমোশন, বিজ্ঞাপন তৈরি। লাইক ধরেন যে এই যে যে পেছনে কি লেখা, পিকাবু। পিকাবু, এই যে বাচ্চাদের ধরেন ডে কেয়ার একটা, সম্ভবত এটা আমি জানি না, মাফ করবেন, আমি ভুলও বলতে পারি। তো এই পিকাবুর একটা দেখেন একটা ব্র্যান্ডিং করা হয়েছে, দেখেন ওখানে কিছু গ্রাফিক্স এর কাজ আছে। এই যে এই কাজগুলো ধরেন একজন বাংলাদেশের একজন মানুষ করে দিচ্ছে, মেবি হইতেই পারে। যে মানুষটা করে দিচ্ছে সে জানেও না যে এটা কোন জায়গায় টানানো হয়েছে, এটার ছবি তুলে আমাদের পাঠাও, তার কিছু যায়ও আসে না। কারণ ওই কাজটা করে দেওয়ার পর তাকে $10 তার পেমেন্ট, ধরেন তার $10 পেমেন্ট ছিল, যে এই কাজটা কে করে দিতে পারে, তাকে $10 তাকে পেমেন্ট দিবে। এই কাজগুলো এইটাকে বলে ফ্রিল্যান্সিং। যে পৃথিবী এখন গ্লোবাল হয়ে গেছে, আপনি কোথায় বসে কাজ করে দিচ্ছেন ব্যাপার না, আপনি কাজটা করে দিতে পারতেছেন কিনা, করে দিতে পারলেই আপনি টাকাটা পাবেন। এই যে রাস্তার পাশ দিয়ে দেখেন যে বাইসাইকেল নিয়ে যাচ্ছে মানুষ। কালকে আমার সাথে আমাদের একটা ভাই পরিচয় হইলো, বাংলাদেশে বাড়ি, ওর বাড়ি হচ্ছে কুমিল্লা। ছেলেটা বলতেছিল যে ভাই আমি এখানে লিফটের কাজ করি। লিফট মানে হচ্ছে যে আমাদের যে লিফট 1 2 3 4, মানে উপরতলায় যাই আর কি, ওই লিফট না। লিফটিং হচ্ছে যে বাসা চেঞ্জ করে। কারো কিছু লাগলে খাট, আলমিরা, তারপরে হচ্ছে আপনার এই ভারী জিনিসপত্র উঠায় দেয়া টেয়া। তো তারা ওইটা কাজ করে, সে নিজে কোম্পানি দিয়ে ফেলছে। তো এই কোম্পানি থেকে তার একটা ভালো ইনকাম হয়। সে ওইটা ওই কাজটা করে সে ধরেন যে পার ডে সে $1,000 ইনকাম করে এরকম। মানে সে বলল যে আমি অন্য কাজ করলে হয়তো আমি $100 পার ডে তে আমি ইনকাম করতে পারি, কিন্তু যখন আমি এই কায়িক পরিশ্রম দিয়ে কিছু আইডিয়া দিয়ে আহ, সে ধরেন একটা কাজ করে দিল, এইটার জন্য তাকে 500 1,000 ডলার নাকি তার ইনকাম হয়। এটা একটু হিউজ ব্যাপার। তো বাংলাদেশি ছেলে মেয়েরা এসে নতুন নতুন ইনোভেটিভ কাজ করতেছে। তো এখানে না আসলে বোঝা যায় না যে মানুষ কত, কোনো কোনো সময় আমি বলবো যে নির্দয় হতে পারে। আমরা তো ইমোশনাল বেশি, কেউ কষ্ট দিয়ে কথা বললেই হচ্ছে যে আমাদের চোখে পানি চলে আসে, আঘাত লাগে। আর এই জায়গা জনে জনে ঘরে ঘরে এরকম মানুষ। হু কেয়ার্স তুমি কে, তুমি একবেলা খাইছো খাও নাই, আমার কিচ্ছু করার নাই, আমারটা আমাকে বুঝায় দাও। আমি যদি কাজ করে থাকি, গভর্নমেন্ট তাকে দেখতেছে, কিন্তু মানুষে মানুষে এইরকম। এখানকার জীবন আসলেই অন্যরকম। আসলে অন্যরকম বলতে যে এখানে অনেক কষ্টের জীবন। আমাদের অনেক ভালো ভালো মানুষদেরকে দেখে মানে দেখে মনে হয়, আমি নিউ ইয়র্কের কথা বলতেছি, সব জায়গায় এরকম না, যে ঢাকায় কত ভালো ভালো জায়গায় তারা চাকরি করছে, কত বড় বড় জায়গায়।
এখানে এসে দেখি যে একটা বেডরুমে 3 4 জন 5 জন মানুষ নিয়ে তারা থাকতেছেন। হ্যাঁ, কষ্ট করতেছেন। আমার কাছে মনে হচ্ছে যে এটা তো সম্ভব না, কিন্তু এটা ঠিকই সম্ভব। ওর ঠিকই গোল আছে। সে একটা জায়গায় পৌঁছাইতে চায় যে 2 বছর আমি কষ্ট করবো, 2 বছর পর আমি বাড়ি কিনবো। এইভাবে সিস্টেমটা মানে সরকার এইভাবে সিস্টেম। আচ্ছা, আমি শুধু বক বক করেই যাচ্ছি, অনেক গল্প আসলে। জহরুল ইসলাম, আপনার মতো মানুষ হয়েছে হয়তো আমাদের গুরুত্ব নাই, কারণ আপনি ব্যস্ত মানুষের উপর একদিন আপনার সাথে দেখা করবেন ইনশাল্লাহ। আপনি একদিন অফিসে চলে আসেন, আমাদের দেখা হবে, আমি চলে যাব। আমার খুব বেশি কাজ নেই। আমি আশা করতেছি 10 তারিখ 11 তারিখ ইনশাল্লাহ ঢাকায় চলে আসবো। ঢাকা রায়েরবাগ থেকে দেখতেছি এমডি হাবিব, অনেকেই দেখতেছেন ভাইয়া। এখন তো মনে হয় মধ্যরাত হয়ে গেছে বাংলাদেশে। এখানে আসার পর এটা একটা বড় চ্যালেঞ্জ ভাই, যে আপনার এই যে ঘুম টুম উল্টাপাল্টা, একদম পুরোপুরি উল্টাপাল্টা। কিন্তু মজার বিষয় হচ্ছে যে এখানে এসে ঢাকায় আপনি না ঘুমাইলে আমার যে কষ্টটা হয়, এখানে এসে এই কষ্টটা হয় না। এখানে এসে কষ্ট হয় হালকা, একদমই হালকা। আমার এখানে এসে একবেলা না খাইলেও আমার কিচ্ছু হয় না। মানে আমি একবেলা একটা কফি খাই, আমি চালাই দিতে পারি। খিদা লাগতেছে না, এই আমি জানি না। এত হাঁটতেছি আমি, অলরেডি বোধহয় 3 মাইল হাইটে ফেলছি, কিন্তু আমার খিদা লাগতেছে না। আর নাস্তা খাইছি। আহ, এইটা দেশে হয় না, মানে দেশে কষ্ট হয়ে যায় আমাদের আবহাওয়ার কারণে, বাতাসে ধুলা ময়লার কারণে, আর্দ্রতার কারণে, হিউমিডিটির কারণে। সেটা এই জায়গায় হচ্ছে আমি টের পাই না আর কি। খুব ভালো। তা আমি এখানে আরো 2 দিন থাকবো ইনশাল্লাহ। তারপরে একটু অন্যদিকে যাব, ইনশাল্লাহ ব্যাক করবো। ভাবি দেখতেছেন, চামেলি ভাবি, আসসালামু আলাইকুম ভাবি। আমি খুবই দুঃখিত, ইকবাল ভাই মনে হয় দেখতেছেন না, আপনি ইকবাল ভাইয়ের হাতে পায়ে ধরে মাফ চাই নিলেন। তার হচ্ছে যে তার জন্মদিন আমি যাইতে পারি নাই। আমার ফ্লাইটটা আমি বলছিলাম, তার আগেই তারা কেটে ফেলছে। তো যারা ফ্লাইট করছে এটা তাদের দোষ ভাবি, তাদের দোষ, আমার কোনো দোষ নাই। আমরা গিয়ে নিশ্চয়ই, আমরা গিয়ে আপনার বাসায় দাওয়াত খাবো ইনশাল্লাহ। আমরা অনেক ভালো রান্না করেন। মাইশা মুনা ওয়ারাম, মাইশা মোনা ওয়ারুম, অনেকে দেখতেছেন। আচ্ছা ভাই, আমার মনে হয় যে অকারণে আসলে কথা বললে এটা সুনির্দিষ্ট কারো কাছে কিছু যদি জানতে চান কেউ, তাহলে আমাকে প্রশ্ন করতে পারেন। আহ, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। রবিন আহমেদ, আল মামু, ভাইয়া, অনেক মানুষ দেখতেছেন এই মুহূর্তে। সোহেল রানা, রাইসুল ইসলাম রাসেল, বলিস না। গিটার সেন্টার, গিটার শেখায় না, গিটার ব্যাচে কে জানে? গিটার সেন্টার, জাপান থেকে দেখছি ভাই। আমার জাপানে যাওয়ার ইচ্ছা। আশরাফ ইসলাম ভাই, আহ, আমার এই দিকটায় যাওয়া হয় নাই লাইফে। দুইটা দিক যাওয়া হয় নাই, একটা হচ্ছে সাউথ আমেরিকা। সাউথ আমেরিকার হচ্ছে যে আপনার ব্রাজিল, আর্জেন্টিনা, এই দিকটা যাওয়া হয় নাই। আর হচ্ছে যে আমার জাপান এবং কোরিয়া, এই দিকটায়, এই দুইটা দেশে আমার যাওয়ার ইচ্ছা, স্পেশালি জাপান। ইনশাল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে, আল্লাহ সব ঠিকঠাক রাখলে, প্ল্যান মতো হইলে আগামী বছর ইনশাল্লাহ যাবে। দেখা হবে ভাই। আমি মনে হয় বিদায় নেই, আমি একটু হেঁটে এক জায়গায় যাচ্ছি। ও মাই গড, আমি একটা জিনিস আপনাদেরকে দেখাবো, বাচ্চাদের। ওয়াও, দ্যাটস দ্য মানে মোস্ট কিউটি থিং। আমি এটা সুইজারল্যান্ডে দেখছি, চোখের সামনে দেখেন। এই বাচ্চাদেরকে নিয়ে বের হয়েছে টিচাররা, বের হয়েছে দেখেন, সবাইকে দড়ি দিয়ে বাঁধা। আমারে বাবা, দড়ি দিয়ে বাঁধা বাচ্চারা। আহ, এরা আসলে কি করে জানেন? এখানে এদেরকে সোশ্যালাইজেশনটা শেখায়। সোশ্যালাইজেশন হচ্ছে যে
যে তুমি কিভাবে চলবা। ধরেন আমি জানি না, আমি তো ওর সাথে কথা বলিনি এখনই, মানে এটা আমি সুইজারল্যান্ডে দেখছি যে ম্যান একটা একটার সাথে ইয়ে করা। আচ্ছা, এটা আমি একটা ভিডিও করে ফেলি। আমি এখন এই মুহূর্তে এখান থেকে বিদায় নিই, পরে এটা নিয়ে দেখি আমি ওদের সাথে কথা বলতে পারি কিনা।